হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। আমরা যখন হচ্ছে একটা প্যাসেজ পড়তে যাব, তো আমাদের প্যাসেজগুলোতে বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন সেন্টেন্সগুলো আসবে। ঠিক আছে, তো সেই স্ট্রাকচারগুলোকে কিভাবে বাংলা করতে হবে, কোন ধরনের স্ট্রাকচারের কারণে কোন ধরনের বাংলা করতে হবে, সেই সম্পর্কে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি ভালোভাবে জানি তাহলে আমরা সেই বাংলাগুলো করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো সেন্টেন্স। তো সেন্টেন্সের স্ট্রাকচার বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, দেখেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে বাক্যকে অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করা যায়, আবার স্ট্রাকচার অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে অর্থ অনুসারে পড়বো। ঠিক আছে, অর্থ অনুসারে 5 প্রকার। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সের 5 ধরনের স্ট্রাকচারে থাকতে পারে। তো দেখেন এই যে স্ট্রাকচারে যখন থাকবে, এই বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অর্থ হবে। ঠিক আছে, যেমন অ্যাসার্টিভে থাকলে হচ্ছে অ্যাসার্টিভ এর মতো যেরকম স্ট্রাকচারে যেরকম বাংলা আসবে সে ধরনের বাংলা আসবে। যেমন ইন্টারোগেটিভে থাকলে প্রশ্নবোধক একটা বাংলা হবে। আপনি যখন ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স পাবেন তো সেক্ষেত্রে তখন বাংলাটাকে প্রশ্নবোধক করতে হবে। আর যেমন ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। যখন আপনার একটা সেন্টেন্স ইম্পারেটিভ স্ট্রাকচারে থাকবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা যখন ইম্পারেটিভ প্যাটার্নে থাকবে, তখন সেটার বাংলাটা আপনার অবশ্যই করতে হবে যে আদেশ দেয়া, উপদেশ দেয়া, অনুরোধ করা, নিষেধ করা, এই ধরনের বাংলা অর্থ হবে। আর অপটেটিভ আমরা জানি হচ্ছে মানে হচ্ছে প্রার্থনা, তারপর হচ্ছে প্রার্থনা, ইচ্ছা, কামনা ইত্যাদি বোঝাবে। ঠিক আছে, মানে প্রার্থনা বোঝাবে, ইচ্ছা বোঝাবে, কামনা বোঝাবে, দোয়া বোঝাবে। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক শব্দ, মানে বিস্ময়সূচক কোনো কিছু বোঝাবে, মানে আশ্চর্যিত হয়ে আপনার সুখ, দুঃখ, কষ্ট, দুঃখ, বেদনা এগুলো বোঝাবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই স্ট্রাকচার সম্পর্কে জানবো। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সাধারণত বর্ণনা বোঝায়। ঠিক আছে, যে যে বাক্য দ্বারা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন আপনার প্রশ্ন হচ্ছে বিবৃতি বলতে কি বোঝায়? বিবৃতি বলতে বোঝায় হচ্ছে, দেখেন আমরা যখন কোনো বাক্য বলি সেটাই এক ধরনের বিবৃতি। ঠিক আছে, মানে এক ধরনের উক্তি। যে উক্তিগুলো বলা হয় এটা আমরা ধরতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, তার মানে বিবৃতি মানে কি, আমরা যে বাক্যগুলো বলি নর্মালি সেগুলো হচ্ছে এক ধরনের বিবৃতি প্রকাশ করে, সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দেখেন অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক বাক্য, আর নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। তার মানে হচ্ছে যখন সেন্টেন্সটা নাবোধক প্রকাশ করবে তখন সেটা নেগেটিভ সেন্টেন্স বলতে হবে। ঠিক আছে, যখন নাবোধক থাকবে, তা নাবোধক মানে কি, হয় নো থাকবে, ঠিক আছে, অথবা নট থাকবে। তার মানে এই নো অথবা নট সেন্টেন্সে উপস্থিত থাকলে তখন আমরা বলবো এটাকে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছুর সম্বন্ধে হাবোধক উক্তি করা হলে তাকে আমরা অ্যাফার্মেটিভ বলি। দেখেন অ্যাসার্টিভকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো কিছু হাবোধক কোনো কিছু বোঝায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বাক্য বলি। দেখেন আমরা পাচ্ছি হচ্ছে আই ডু ইট, আমি এটি করি। দেখেন আমরা যখন নর্মালি কোনো বাক্য বলি সেগুলো হচ্ছে কাইন্ড অফ বিবৃতি প্রকাশ করে। ঠিক আছে, তো যা দ্বারা বিবৃতি প্রকাশ করে তাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পাচ্ছি আই ডু ইট, আমি এটি করি। দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। পাস্ট টেন্সের কারণে বাংলা হবে তারা এখানে এসেছিল। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ভার্ব, তারপর বাকি অংশ বসতেছে। তারপর দেখেন মানে এই যে আমরা আমাদের পড়তেছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বাক্য। এই অ্যাসার্টিভ বাক্যগুলো হচ্ছে নর্মালি স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট বসবে প্রথম, তারপর ভার্ব বসবে, তারপর বাকি অংশ বসবে। এখন কথা হচ্ছে এখানে আমি কেন বাকি অংশ লিখলাম? দেখেন এই যে এখানে বলতেছে ইট, এটা হচ্ছে এখানে অবজেক্ট। আর হেয়ার, দেখেন আমরা জানি ভার্বকে প্রশ্ন করি কি দ্বারা প্রশ্ন করি বলেন তো? যখন কোথায়, মানে কখন, কোথায়, কিভাবে। দে কেম, কোথায় এসেছিল? হেয়ার, এখানে এসেছিল। দেখছেন, তার মানে এটা কি অবজেক্ট? না, এটা হচ্ছে অ্যাডভার্ব। যারা হচ্ছে অ্যাডভার্বের ক্লাসগুলো করছেন, মানে পজিশন অফ পার্টস অফ স্পিচের, তারা বুঝতে পারতেছেন যে এটা একটা অ্যাডভার্ব। তার মানে দেখেন ভার্বের পরে অ্যাডভার্ব বসতেছে। তার মানে আমরা যদি বলি সবসময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাইলে তো হয় না আমাদের। কারণ হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে আমাদের অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ক্লজ থাকতে পারে। হ্যাঁ, তো আমরা দেখবো যে যখন সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ থাকবে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আই নো হিম, আমি তাকে চিনি। ঠিক আছে, দে গোজ দেয়ার, তারা সেখানে গেছিল। দেখেন এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, বাট এটা হচ্ছে কি দেখেন তো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করতেছেন, হি গোজ, সে সে যায়। কোথায় যায়? দেয়ার, সেখানে যায়। ঠিক আছে, আচ্ছা দেখেন দে আর গোয়িং টু মার্কেট, দে আর গোয়িং, তারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? টু মার্কেট, মার্কেটের দিকে বা মার্কেটে। ঠিক আছে, আচ্ছা উই আর ফ্রেন্ড, আমরা উই আর ফ্রেন্ড, আমরা বন্ধু।
ঠিক আছে, দেখেন আই লাইক টু গো দেয়ার, আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি, টু গো যেতে পছন্দ করি, কোথায়, দেয়ার সেখানে। তার মানে এই যে টু গো দেয়ার এই সবটা হচ্ছে আমরা ধরতে পারি একটা ফ্রেজ, ঠিক আছে, এই সবটা একটা ফ্রেজ। দেখেন আমি আরো কয়েকটা ফ্রেজ লিখে রেখেছি আলাদা একটা পেজে। দেখেন হি প্লেজ সে খেলে, কোথায় খেলে, ইন দ্য ফিল্ড, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটা বাকি অংশ, আমরা বাকি অংশের মধ্যে ফেলবো সবগুলো। তার মানে সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে বাকি অংশ বসে, যখন সাবজেক্ট ভার্ব বাকি অংশ বসে এই প্যাটার্নে, তখন আমরা এটাই বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। দেখেন হি প্লেজ কোথায় খেলে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ডে খেলে। আপনি এখানে অবজেক্টও বসাইতে পারবেন, ঠিক আছে, বাট অর্থ অনুসারে দেখেন এটা কি আসতেছে, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু এখানে মেইন ভার্ব নাই। আমরা জানি ফ্রেজ কি বলেন তো, যেখানে মেইন ভার্ব থাকবে না। দেখেন এটা একটা ফ্রেজ, মানে এখানে কোনো মেইন ভার্ব নাই, ঠিক আছে। দেখেন হি লাভস টু প্লে উইথ দেম, হি লাভস সে পছন্দ করে। দেখেন সাবজেক্ট হচ্ছে হি, তার কারণে ভার্বের সাথে এস বাই এস হয়েছে, ঠিক আছে, এখানেও হি ছিল, এস বাই এস হয়েছে। তার মানে দেখেন হি লাভস সে পছন্দ করে, কি পছন্দ করে বলেন তো, টু প্লে উইথ দেম তাদের সাথে খেলতে, কি পছন্দ করে, তাদের সাথে খেলতে পছন্দ করে। তার মানে কি পছন্দ করে, আমরা জানি কি দ্বারা প্রশ্ন করলে সেটা কি পাই, অ্যাডভার্ব পাই, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের টু প্লাস ভি অন দিয়ে শুরু না, তার মানে ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা দেখেন হি নোজ সে জানে, দেখেন হি নোজ সে জানে, কি জানে, হোয়াট আই লাইক টু ডু আমি কি করতে পছন্দ করি সে তা জানে। দেখেন হোয়াট আই লাইক টু ডু এটা একটা ক্লজ, কেন ক্লজ, দেখেন তো এই যে লেজ আছে, লেজ আছে প্লাস হচ্ছে তারপরে সাবজেক্ট বসছে, তারপর মেইন ভার্ব বসে, তার মানে এটা একটা ক্লজ। তার মানে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এই সবটাকে আমরা বলবো বাকি অংশ, ঠিক আছে। আচ্ছা তার মানে আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, দেখেন এই যে হোয়াট হিজ নেম ইজ, এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে হচ্ছে হোয়াট বসছে, তারপরে আমরা তো জানি ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে কি বসে, অক্সিলারি বসে, কিন্তু দেখেন এটা কি প্রশ্নবোধক, দেখেন তো, দেখেন এটা কোনো প্রশ্নবোধক না, এখানে দেখেন লেজ হিসেবে কাজ করতেছে। যখন সেন্টেন্সে লেজ হিসেবে কাজ করবে তখন সেটা প্রশ্নবোধক প্যাটার্নে হবে না, ঠিক আছে, কি হবে না, প্রশ্নবোধক। যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, দেখেন আমি লিখছি হোয়াট ইজ ইউর নেম, দেখেন এখানে কি কোনো আগে কোনো সেন্টেন্স আছে, নাই, দেখেন, কিন্তু এখানে দেখেন এই যে হোয়াট হিজ নেম ইজ এর আগে আরেকটা সেন্টেন্স আছে না, দেখেন এটা কি, তার মানে কি বলেন তো, এটা মেইন ক্লজ আর এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। যারা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো করছেন বা হচ্ছে ফ্রেজ এবং ক্লজের ক্লাসগুলো করছেন আগে 21 নাম্বার 22 নাম্বার 19 নাম্বার ক্লাসগুলো, তারা এইগুলো বুঝতেছেন। দেখেন এটা একটা পার্ট না, দেখেন লেস যুক্ত একটা পার্ট, তার মানে এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, বাট এটা কি কোয়েশ্চেন প্যাটার্নে হবে, হবে না। কেন হবে না, কারণ তার আগে আরেকটা ক্লোজ আছে। কি ক্লোজ আছে বলেন তো, দেখেন একটা মেইন ক্লোজ আছে। দেখছেন আমি কেন এই পার্টগুলো এখন পড়াচ্ছি, আপনি যখন একটা সেন্টেন্স আসবে আপনি ইজিলি বুঝতে পারবেন যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, তার মানে এটা অ্যাসার্টিভের একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখেন আই নো হিম আমি তাকে চিনি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, কোথায়, দেয়ার সেখানে, কেন, টু প্লে এ গেম একটা খেলা খেলতে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে গঠন করা হয়, ঠিক আছে। তো নেগেটিভ সেন্টেন্স মানে কি, না বোধক বুঝাবে। তার মানে হচ্ছে যে অ্যাসার্টিভ বাক্যে কোনো কিছুকে অস্বীকার করা হয়, তার মানে কি, অস্বীকার করা মানে কি, মানে না করা বা হচ্ছে আপনি রাজি না এই বিষয়ে। তো যখন আপনি কোনো কিছু অস্বীকার করবেন বা না করবেন তাকে আমরা নেগেটিভ বাক্য বলবো। তার মানে কি, এই নেগেটিভ বাক্যে কি থাকবে, একটা নট বা নো থাকবে, ঠিক আছে। আমরা একটা কথা মনে রাখবো, দেখেন মেইন ভার্ব যুক্ত প্রেজেন্ট আর পাস্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এটা বিদেশিরা বলে হচ্ছে প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল, ঠিক আছে। আচ্ছা ইন্টারন্যাশনালি বলে প্রেজেন্ট ইনডিফিনিট বলে না, বলে হচ্ছে সিম্পল। তার মানে দেখেন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বাক্যের নেগেটিভ এবং প্রশ্নবোধক করতে ডু ভার্ব আসে। আপনি মনে রাখবেন কি, আমরা আগে পূর্বের যখন ডু ভার্ব এজ এ অক্সিলারি ভার্ব এই ক্লাসে যখন করেছিলাম তখন আমি বলেছিলাম যে ডু ভার্ব গুলো সাধারণত দুই ভাগে, মানে দুইটা প্যাটার্নে বসে। একটা কি কি বলেন তো, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে প্রশ্ন। তার মানে ডু ভার্ব গুলো অক্সিলারি হিসেবে যখন বসে তখন নেগেটিভ করতে বসে আর প্রশ্ন করতে বসে। কি বলেন তো, মাথায় রাখবেন, নেগেটিভ করার জন্য ডু ভার্ব গুলো আসে আর প্রশ্ন করার জন্য ডু ভার্ব গুলো আসে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে এক্সাম্পল গুলো দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তার মানে মনে রাখবেন মেইন ভার্ব যুক্ত, এখন মেইন ভার্ব যুক্ত প্রেজেন্ট মানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাক্যকে যদি আমি নেগেটিভ করতে যাই আর প্রশ্নবোধক করতে যাই তখন ডু ভার্ব গুলো আসে, এছাড়া ডু ভার্ব গুলো অক্সিলারি হিসেবে আসে না, ঠিক আছে। দেখেন আই ইট রাইস, দেখেন ইট হচ্ছে এখানে মেইন ভার্ব,
ঠিক আছে, ইট হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা প্রেজেন্ট সিম্পল। তার মানে দেখেন আই ইট রাইস মানে কি আমি ভাত খাই। দেখেন ইট হচ্ছে একটা মেন ভার্ব না, দেখেন মেন ভার্ব, এই মেন ভার্ব থাকার কারণে এটাকে যখন আপনি নেগেটিভ করতে যাবেন, নেগেটিভ করা মানে কি একটা নট আনবেন। তো দেখেন আপনি যদি শুধু শুধু দেখেন শুধু নটটা আনেন, মনে করেন এখানে ডু লিখেন নাই, তার মানে আই নট ইট রাইস, মানে নর্মালি আপনার এভাবে লিখতে হবে, দেখেন নট ইট রাইস। এখন মাথায় রাখবেন যে আই এর পরে সরাসরি কখনো কি বসতে পারে না, নট বসতে পারে না, সেজন্য আমাদের একটা অক্সিলারি আনতে হয়। অক্সিলারি কি আনতে হবে, অক্সিলারি আনতে হবে। তার মানে মনে রাখবেন এই নটটা নর্মালি কি হবে, মেন ভার্বের পূর্বে বসবে কিন্তু অক্সিলারির পরে বসে। দেখেন আপনি সরাসরি যদি আনতেন আই নট ইট, তার মানে তখন কি হতো, সেন্টেন্সটা পূর্ণ হতো না। কারণ কেন, কারণ আপনি জানেন যে সাবজেক্টের পরে সরাসরি নট বসতে পারে না। কি কি বলেন তো, বলছি সাবজেক্টের পরে সরাসরি নট বসতে পারে না, সেজন্য ডুটা আনতে হয়। তার মানে মনে রাখবো যে যে বাক্যে মেইন ভার্ব থাকবে, যে বাক্যে কি বলছি মেইন ভার্ব থাকবে, নরমালি দুইটা স্ট্রাকচারই মেইন ভার্ব থাকে সরাসরি সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে সরি V1 বসে, V1 সাবজেক্ট প্লাস V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডিফিনিট। তো আমরা হচ্ছে যখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট থাকবে, তখন আমরা ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো আনবো। এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট আনবো, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নট আনবো। দেখেন আই ইট, এটা প্রেজেন্ট কে বোঝাচ্ছে, তার মানে ডু নট আনছি, ঠিক আছে। এখন ডু নট কেন আনলাম, কারণ আই এর সাথে ডু বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গেল যদি বোঝায়, তখন সেটা কি হবে বলেন তো, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। যেমন হি, হি যদি থাকতো এখানে হি ডাজ নট হইতো তখন। আচ্ছা আমরা সামনে এগুলো ক্লিয়ার হয়ে, দেখেন আই ডু ইট, দেখেন সাবজেক্ট ভার্ব বাকি অংশ, ঠিক আছে, বা অবজেক্ট সাবজেক্ট ভার্ব বাকি অংশ আপনি পাচ্ছেন না। তো এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, আপনার শর্ত কি, এই দেখেন এটা তো মেইন ভার্ব, দেখেন এটা মেইন ভার্ব ছিল না, এই দেখেন মেইন ভার্বটা তো ঠিক থাকবে, যেহেতু সাবজেক্ট ভার্ব বাকি অংশ। আপনি কি বলেন তো, এটাকে আপনি অক্সিলারি ধরতে পারবেন, ধরতে পারবেন না তো। কারণ কেন ধরতে পারবেন না বলেন তো, নিজেকে প্রশ্ন করেন। আপনাকে আমি আগেই বলছি যে যখন ডু ভার্বগুলো অক্সিলারি হিসেবে কখন আসবে, নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে। কি করতে গেলে বলেন তো, এই যে নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে ডু ভার্বগুলো অক্সিলারি হিসেবে বাক্যে বসবে। এখন বলেন তো এখানে কি নেগেটিভ করা আছে এই সেন্টেন্সটা, না, এটাকে প্রশ্ন করা আছে না। তার মানে এটাকে যখন আপনি প্রশ্ন করবেন, তো আপনার শর্ত কি একটা অক্সিলারি ভার্ব না, তার মানে এই যে ডু নট আনছেন, ডু নট, ডু নট কেন আনছেন বলেন তো, ওই যে আপনার শর্ত, যদি এই বাক্যে দেখেন এটা মেইন ভার্ব না, এখানে আপনি ডু চিন্তা না করে অন্যটা চিন্তা করেন, অন্য একটা ভার্ব, আই ওয়ার্ক, তো মনে করেন আই রিড ইট, এখানে যদি আপনি রিড চিন্তা করেন, মনে করেন আছে আই, ঠিক আছে, রিড, রিড ইট, দেখেন এটা এখানে হচ্ছে আই রিড ইট, এটা ভার্ব না। তো আপনি এখানে V1 বুঝছেন, যেটা V1 আছে দেখে আপনি ধরতেছেন আই ডু নট রিড ইট, ঠিক আছে, এটাকে আপনি এভাবে ধরছেন। কিন্তু এখন যদি এভাবে থাকে আই ডু ইট, দেখেন ডু অর্থ কি বলেন তো, আপনি জানেন ডু অর্থ করা। তার মানে এখানে আপনি কি করতেছেন, আই ডু নট, বলেন তো এই ডু নটটা কেন আনছেন, ডু নট টানছেন, যে আমি আপনাকে বলছি নেগেটিভ করেন, আপনি নেগেটিভ করার জন্য ডু নট টানছেন। এই ডু নোট কি অন্য কোনো কারণে আনছেন, না, আমি আপনাকে বলছি নেগেটিভ করার জন্য। দেখেন এখানে যে ডু নোট আনছেন, কেন আনছেন, ওই যে বলছি নেগেটিভ করার জন্য। আপনি একটা সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে যাবেন, তখন এই নটটা আনছেন। তো আপনি সরাসরি তো নট বসাইতে পারেন না, সেই জন্য কি করছেন, এই যে ডু নোট টানতে হয়। তার মানে আমরা জানি ভার্ব থাকলে ডু নট, মানে ডু ভার্বগুলো অক্সিলারি হিসেবে বসে, নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে। দেখেন আপনি ডু নোট লিখছেন না, ডু নোটের পরে এই যে ডুটা লিখতে হবে। বলেন তো ডুটা কেন আনছেন, দেখেন এইখানের ভার্বটা আপনি সরাসরি লিখছিলেন না, এখানে রিড লিখছিলেন, তার এইখানে কেন আপনি এই ডু লিখবেন না বলেন তো, তার কারণ এটা তো মেইন ভার্ব ছিল, এখানেও মেইন ভার্ব ছিল, মেইন ভার্বটাকে ঠিক রাখছেন, এখানেও মেইন ভার্বটা তার জায়গায় সে ঠিক থাকবে, ঠিক আছে, তারপর বাকি অংশ লিখছেন। দেখেন তার মানে এখানে আমরা পাচ্ছি যে আই ডু ইট, এখানে আই এর পরে ডু নটটা আসছে হচ্ছে ওই যে স্ট্রাকচারের জন্য। আমি আপনাকে বলতেছি নেগেটিভ করেন, সেই নেগেটিভের জন্য আপনি ডু নট আনছেন, আর ডু যে এরপরের যে ডুটা আছে সেটা তো ভার্ব হিসেবে থেকে যাবে, ঠিক আছে। দেখেন তার মানে আমরা পাচ্ছি নেগেটিভ করার সময় প্রেজেন্ট সিম্পল হলে, মানে প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু নট বা ডাজ নট বসে। এখন ডু নট কখন বসে বলেন তো, ডু নট কখন বসে, যখন হচ্ছে আমাদের যেমন ইউ এর সাথে ডু নট বসে, আই এর সাথে ডু নট বসে। যেমন হির সাথে কি ডু নট বসে, না, হির সাথে ডাজ নট বসে। কেন বলেন তো, কারণ আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গেল। যারা হচ্ছে প্রথম ক্লাসগুলো করেন নাই তারা বুঝবেন না কেন হির সাথে ডাজ বসবে। দেখেন এই যে ডাজ, হির সাথে কি বসছে, ডাজ বসছে, তারপরে আপনি নট করতেছেন, নট আনতেছেন, ওই যে নেগেটিভ করার জন্য নট আনতেছেন। তারপরে মনে করেন লিখলেন হচ্ছে ইট রাইস, ঠিক আছে, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। যেমন হচ্ছে সাবজেক্টের কারণে ডাজ আসছে, এন্ড প্রেজেন্ট টেন্স থাকলে, মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে, এরপরের যে ভার্বটা আসবে তা সবসময় ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা দেখেন পাস্ট টেন্স মানে পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট হলে ডিড নট বসে,
তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু নট বা ডাজ নট বসে, পাস্ট ইনডিফিনিট হলে ডিড নট বসে, ঠিক আছে। আচ্ছা, আমরা সেন্টেন্স গুলো যখন দেখবো তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আই ডু নট, সরি এখানে বলা আছে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে বাক্যের মূল ভার্বটির বেস ফর্ম বসে। বাক্যের মূল ভার্ব কি মানে বলেন তো? এই যে দেখেন এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে মূল ভার্ব, হি প্লেজ। দেখেন হির সাথে একটা এস আছে, মানে হি থাকার কারণে প্লেসের সাথে একটা এস আছে। তার মানে যখন মূল ভার্ব মানে কি বলেন তো? আমরা পূর্বে বলেছিলাম যে মূল ভার্ব মানে কি থাকবে না, ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, আইএনজি থাকবে না, তারপর ইডি থাকবে না। এগুলো ছাড়া যখন বসবে তখন সেটাকে আমরা বেস ফর্ম বলি বা মূল ভার্ব বলি, ঠিক আছে, বেস ফর্ম বলি। তার মানে দেখেন, মানে এই মূল ভার্বটির সাথে যে এটা মূল ভার্ব, এখানে মূল ভার্ব না এটা, তো এই মূল ভার্বের সাথে মূল ভার্বের যে বেস ফর্মটা বসবে, দেখেন এই যে এস বাই এসটা কি তখন বসবে না। দেখেন ডু নট, ডাজ নট এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, মাথায় রাখবেন। দেখেন ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে বাক্যের মূল ভার্বটির বেস ফর্ম হবে, মানে মূল ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি এগুলো বসবে না। যেমন দেখেন হি প্লেজ ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস হয়। দেখেন হি প্লেজ, একটা এস হয়েছে, ক্রিকেট। আমি বললাম এটাকে নেগেটিভ করার জন্য। দেখেন হি ডাজ নট প্লে ক্রিকেট, এ দেখেন হি ডাজ নট কেন আসছে বলেন তো? ওই যে নেগেটিভ করার জন্য, আমরা জানি নেগেটিভ করার জন্য এই যে যদি মেইন ভার্ব থাকে, দেখেন এখানে মেইন ভার্ব আছে না, তার মানে আমাদের নেগেটিভ করার জন্য অক্সিলারি হিসেবে কি আসবে? ডু নট আসবে। এখানে আপনি ইচ্ছা করলে এম ইজ আর আনতে পারবেন না। কেন আনতে পারবেন না বলেন তো? ওই যে আমি আপনাকে বললাম মেইন ভার্ব থাকলে নেগেটিভ করতে গেলে আপনাকে ডু নট, ডু ভার্ব গুলো আসবে অক্সিলারি হিসেবে। তার মানে এখানে মেইন ভার্ব আছে না, আপনি কি এখানে এম ইজ আর বলতে পারবেন? আই এম নট প্লে ক্রিকেট, এটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? এই কারণে বলতে পারবেন না, কারণ মেইন ভার্ব থাকলে আপনার ডু নট মানে ডু ভার্ব গুলোই আনতে হয় নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে। তো দেখেন দেখেন হি প্লেড ক্রিকেট, এ দেখেন হি প্লেড না, এখানে আছে ভি টু, এই দেখেন প্লেড। আপনি যখন 12 নম্বর ক্লাসে আমি এই ভার্বের ফর্মগুলো দিয়েছিলাম, দেখেন এটা হচ্ছে ভি টু, এটা যেহেতু ভি টু, দেখেন সাবজেক্টের পরে ভি টু বসছে, তারপর হচ্ছে মানে পাস্ট ইনডিফিনিট। ভি টু মানে কি? পাস্ট ইনডিফিনিট। তার মানে আমি এখানে বলছিলাম পাস্ট সিম্পল হলে ডিড নট বসে। এই যে দেখেন আপনি নেগেটিভ করার জন্য আপনি ডিড নট আনছেন, হির পরে ডিড নট বসাইছেন। তারপর কি বলছিলাম? এই ডিড নোটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে কি? দেখেন প্লে হচ্ছে বেস ফর্ম। তার মানে এই যে কি বলছিলাম, ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি, দেখেন এখানে ইডি যুক্ত আছে না, তার মানে এইগুলো বসানো যাবে না, বসবে না। এইগুলো যখন বসবে না, যখন দেখেন এটা ছাড়া যখন বসাবেন, খালি এই মূল ভার্বটা যখন বসাবেন তখন সেটাকে বেস ফর্ম বলে। দেখেন ডিড নোটের পরে বেস ফর্ম বসছে, তার মানে ডু নট, ডাজ নট, ডিড নোটের পরে আপনি যখন মেইন ভার্ব মানে মেইন ভার্বটা যখন আসবে তখন ভার্বের বেস ফর্ম বসবে। দেখেন হি ডাজ ইট, এই দেখেন ডাজ হচ্ছে এখানে মেইন ভার্ব। ডাজ হচ্ছে কি ভার্ব বলেন তো? মেইন ভার্ব। কেন এটা মেইন ভার্ব? কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ডাজগুলো অক্সিলারি হিসেবে কখন আসে বলেন তো? প্রশ্ন করতে গেলে আর নেগেটিভ করতে। দেখেন এই যে এখানে নেগেটিভ করার হচ্ছে, সেই জন্য আপনার ডাজ ভার্বটা আসছে। কারণ হি ডাজ নট ডু ইট, দেখেন এখানে কি পাচ্ছেন? এই ডাজ নট কেন আনছেন? ওই যে নেগেটিভ করার জন্য আনছেন, এই ডাজ নট আনছেন। কি বলছিলাম? ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। দেখেন তো এটা বেস ফর্ম না। এই ডুটা কোথা থেকে আসছে বলেন তো? এই ডাজটা, এখানে যে ডাজ কোথা থেকে আসছে? এস বাই এস হয়েছে। কেন বলেন তো? সাবজেক্টের কারণে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বাই এস হয়েছে। তার মানে এটার বেস ফর্ম কি বলছিলাম? এই যখন এস, ইএস, আইএনজি, ইডি এগুলো বাদ দেওয়া হবে তখন সেটা বেস ফর্ম হবে। তার মানে ডুটা হচ্ছে বেস ফর্ম। তার মানে হি ডাজ নট ডু ইট, এটা হচ্ছে নেগেটিভ করা হয়েছে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আমরা হচ্ছে অন্যান্য অক্সিলারি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে অন্যান্য অক্সিলারি, দেখেন তার মানে হচ্ছে আগে এটার মধ্যে অক্সিলারি ভার্ব ছিল না, আর এটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে। দেখেন অন্য অক্সিলারি থাকলে ডু ভার্ব গুলো আসবে না। তার মানে কি বলছি? যখন অক্সিলারি থাকবে তখন তো আমাদের অক্সিলারি আনার দরকার নাই। আমরা এই যে আগের সেন্টেন্স গুলোতে অক্সিলারি আনছি, এটা হচ্ছে কেন আনছি বলেন তো? কারণ হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, সেই জন্য আমরা নেগেটিভ করতে এবং প্রশ্ন করতে অক্সিলারি ভার্ব গুলো আনছি, ডু, ডাজ এগুলো আনছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি বলছি? আই এম আ স্টুডেন্ট। দেখেন এখানে এম, আমরা জানি এই এম হচ্ছে কি ভার্ব বলেন তো? এম হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। দেখেন এটা সরাসরি অক্সিলারি, দেখেন মেইন ভার্ব হিসেবে কাজ করে। মানে যখন যে বাক্যে কোনো ভার্বই থাকবে না সেই বাক্যে এম ইজ আর বসে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আমরা হচ্ছে বি ভার্ব গুলোর ব্যবহারে যখন পড়েছিলাম, মানে বি ভার্বের ইউজটা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে বাক্যে কোনো ভার্ব থাকবে না সেই বাক্যে এম ইজ আর, ওয়াজ এর গুলো এসে বাক্যের মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তার মানে এটা যদি মেইন ভার্ব হয় বলেন তো, তার মানে আমরা জানি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে এটার পরে আমরা একটা নট বসাইলে হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইন ভার্ব, এটাই অক্সিলারি ভার্ব। যে বাক্যে কোনো ভার্বই থাকবে না সেই বাক্যে তো আমাদের একটা ভার্ব দরকার হয়, তার ছাড়া তো ভার্ব ছাড়া তো বাক্য হইতে পারে না। সেজন্য আমাদের একটা ভার্ব আনতে হয়। এই এম ইজ আর
গুলো বাক্যে এসে বাক্যের এই যে আমাদের ভার্ব হিসেবে কাজ করে, এইটাই এখানে অক্সিলারি ভার্ব, এটাই মেইন ভার্ব। তার মানে এটা যদি অক্সিলারি ভার্ব, এটাই মেইন ভার্ব হয়, তার মানে আপনি যদি এম এর পরে, মানে মোট কথা এম ইজ আর ওয়াজ এর পরে একটা নট বসাইলেই এটা কি নেগেটিভ হয়ে যায়। তার মানে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। দেখেন হি ওয়াজ মাই ফ্রেন্ড, হি ওয়াজ নট মাই ফ্রেন্ড। দেখেন এখানে ওয়াজটা আমরা জানি সরাসরি এগুলো কি ভার্ব, অক্সিলারি ভার্ব। দেখেন হি ডিড ইট, এটা এখানে ডিড, আমরা দেখেন এখানে কি আমরা এটা অক্সিলারি ভার্ব না, কারণ আমরা জানি এটা এখানে মেইন ভার্ব। এটা এটা অক্সিলারি না, কারণ কেন বলেন তো? আমরা জানি যে ডিড ভার্ব গুলা মানে ডু, ডিড, ডাজ, এই ভার্ব গুলো অক্সিলারি হিসেবে তখনই আসে সেটা শুধু প্রশ্ন করতে আর নেগেটিভ করতে। এছাড়া যখন সেন্টেন্সে বসে দেখেন এটা কি প্রশ্ন করা, এটা কি প্রশ্ন করা হয়েছে, এটা কি নেগেটিভ করা হয়েছে না। যেহেতু প্রশ্নও করা হয় নাই, নেগেটিভ করাও হয় নাই, তো সেক্ষেত্রে এটাকে কেন আপনি অক্সিলারি বলবেন না। তার মানে এটা মেইন ভার্ব, তার মানে এটাকে প্রশ্ন করতে, দেখেন এটা নেগেটিভ করতে গেলে হি ডিড নট, এই ডিডের কারণে বুঝছেন যে এটা পাস্ট টেন্স। তো এই যে পাস্ট টেন্স আমরা তো সাবজেক্টের পর ডিড নট আনি, তারপরে বেস ফর্ম লিখতে হয়। কার বেস ফর্ম লিখবো? এই যে এখানের যে ভার্বটা দেখবো তার বেস ফর্ম। এখন ডিড কোথা থেকে আসছে বলেন তো? ডু থেকে আসছে, ঠিক আছে? ডিডটা ডু থেকে আসছে, এই বেস ফর্ম লিখছি। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। না বুঝলে পূর্বের ক্লাস করতে হবে, নাইলে বুঝবেন না। আই ডিড দ্য ওয়ার্ক, দেখেন এখানে ডিড হচ্ছে মেইন ভার্ব, তার মানে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। এই দেখেন এইটা, এই যে ডিড মেইন ভার্ব ছিল, মেইন ভার্বের বেস ফর্ম লিখতে আমরা জানি নেগেটিভ করতে গেলে যখন মেইন, এটা দেখে বুঝলাম এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য ডিড নট আনলাম। তার মানে এরপরের যে ভার্বটা বসবে, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে সবসময় যে ভার্বটা বসবে, হ্যাঁ মেইন ভার্বটা, এই ভার্বটা সবসময় বেস ফর্ম লিখতে হয়। তার মানে ডিড এর বেস ফর্ম কি বলেন তো? ডু। কারণ হচ্ছে দেখেন ডু, ডু, ডিড, ডান, এটা ভি1, এটা ভি2, এটা ভি3। দেখেন এটা ভি1, ভি2, ভি3। তো আমরা দেখতে পারতেছি ভি1 এ কি থাকে? ডু বসে, ডু, ডু হচ্ছে বেস ফর্ম। আর এখানে ডাজও হইতে পারে, যখন সাবজেক্টের সাথে মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ডাজ হয়, এই জন্য আমরা বলি এটাকে বেস ফর্ম, সরাসরি ভি1 বলি না, বুঝছেন? অনেকেই বলে ভি1। তো এই যে আমি যখন বললাম ভি1, দেখেন এখানে ভি1 এ ডু হইতে পারে, ডাজও হইতে পারে, কিন্তু বেস ফর্ম কোনটা বলেন তো? এইগুলা মূলত সৃষ্টি হয়েছে ডু থেকে, সহজ কথা, বুঝছেন? এস বাই এর যুক্ত এখানে অ্যাড করে দেবেন। তার মানে আমাদের এই যে এই ভার্বটার এই বেস ফর্ম হচ্ছে কোনটা বলেন তো? এই ডু, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই দেখেন এই যে আই ডিড নট, এই যে আই ডিড নট আসছে কেন? নেগেটিভ করার জন্য। দেখে বুঝছেন পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ডিড নট আনতে হয়, তারপরে বেস ফর্ম বসে, এই যে বেস ফর্ম বসে, ডিডের বেস ফর্ম বসে। দেখেন আই হ্যাভ আ বুক, আমরা এই দেখেন হ্যাভ এখানে কি না? অক্সিলারি না। কেন? আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে যদি ভি3 থাকে তখন সেটা অক্সিলারি হয়। এই হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, সাবজেক্ট ভার্ব বাকি অংশ, তার মানে এটা মেইন ভার্ব, ঠিক আছে? মানে সাবজেক্ট ভার্ব বাকি অংশ মানে কি বলেন তো? মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব বাকি অংশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু নট আনতে হয়, ডু নট আনছেন। আর হ্যাভ পরে হ্যাভটা হ্যাভ বসাইছেন, আমরা জানি হ্যাভ থেকেই হ্যাভ অথবা হ্যাজ, পরে হ্যাড হলো ভি2, আবার হ্যাড হলো ভি2। আই হ্যাভ প্লেড, দেখেন আই হ্যাভ প্লেড বলেন তো এটা কি? এই যে দেখেন হ্যাভ এর পরে কি আছে? ভি3 আছে, তার মানে এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এখানে এটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে আমরা দেখেন মেইন ভার্বের পূর্বে একটা নট আনলেই কি নেগেটিভ হয়ে যায়, কিন্তু এখানে আপনার কি এটা মেইন ভার্ব ছিল, মেইন ভার্ব থাকার কারণে আপনি কি করছেন? ডু নট আনছেন। অক্সিলারি হিসেবে কাকে আনছেন? ডু নট আনছেন। এখানে সরাসরি অক্সিলারি আছে, সেক্ষেত্রে আপনি শুধু খালি